সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই সপ্তাহের আইন বিষয়ক আলোচনা ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান। আশা করি আপনারা বিশ্বের যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব স্পাউস ভিসায় ইনকাম রিকোয়ারমেন্টস আপনারা কিভাবে ফুলফিল করবেন। দর্শক বন্ধুরা, আমাদের ইউকে বাংলাদেশি কমিউনিটি এখন কিন্তু একটি ম্যাচিউরড স্টেজ এসেছে এবং এখানে অনেকে দেখা যায় যে অলরেডি আইআরআর পেয়ে গেছে, ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে গেছে। তাদের স্পাউস দেশ থেকে আনতে হয়, অর্থাৎ তাদের পরিবার, তাদের বাচ্চা বা ওয়াইফ। তো এই এবং সেখানে একটি রিকোয়ারমেন্টস আছে, যারা এক্সটেন্ড করবে, যারা তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার ক্ষেত্রে কত টাকা তাদেরকে দেখাতে হবে, এটি দুইটি অ্যামাউন্ট মার্কেটে কথা আছে। তো সেটি কার জন্য কি প্রযোজ্য সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। কোন রকমের ইনকাম দিয়ে এই ইনকাম রিকোয়ারমেন্টসটা ফুলফিল করা যায়, এই বিষয়ে আমাদের বিস্তারিত সকল আপনাদের প্রশ্নের উত্তর থাকবে আমাদের অনুষ্ঠানে। এবং বরাবরের মতো আজকেও আমাদের সঙ্গে থাকবে আমাদের সবার প্রিয় সলিসিটর এম এস শাফি ভাই। স্বাগত জানাচ্ছি এবং ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আসসালামু আলাইকুম মনিজন ভাই, ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রামের জন্য। আমি ভালো আছি, আশা করি আপনি এবং আমাদের দর্শকবৃন্দ সবাই ভালো আছেন। অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে নম্বর আছে সেই নম্বরে সরাসরি কল দিয়ে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়াও কমেন্টেও আপনাদের প্রশ্ন করতে পারেন। শাফি ভাই, দুটি ইনকামের অ্যামাউন্ট সম্পর্কে বাজারে কথা আছে, 18,600 এবং 29,000, অর্থাৎ 18,600 and 29,000 পাউন্ড। কার এবং কোন ধরনের মানুষের, কোন ধরনের ভিসা ক্যাটাগরির বা কাদের জন্য কোন অ্যামাউন্টটি প্রযোজ্য, যদি কাইন্ডলি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ মনিজন ভাই, এটা আমি সিম্পলিফাই করে দেই। আই উইল নট গো ইনটু ডেট, আমি কোনো ডেট বলবো না। যারা অতীতে অ্যাপ্লিকেশন করছেন, যেখানে আপনি 18,600 ইনকাম দেখিয়ে অ্যাপ্লিকেশন করছেন এবং অ্যাপ্লিকেশন যেটা সাকসেসফুল হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তী যে কোনো অ্যাপ্লিকেশন আপনি করেন, আইদার এক্সটেনশন অথবা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, সেই ক্ষেত্রে আপনাকে 18,600 যে রিকোয়ারমেন্ট আছে ওইটা আপনাকে ফুলফিল করতে হবে। যারা আইন পরিবর্তন হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন করছেন বা 29,000 আপনার থ্রেশহোল্ড মিট করে, তাদেরকে ওই 29,000 মিট করে ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এখন যদি কেউ অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে উনি 18,600 কোনো সুযোগ পাবেন না। ওনাকে 29,000 যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে ওইটা ওনাকে মিট করতে হবে। সো বর্তমানে হচ্ছে 29,000। এটা আমরা সিম্পলিফাই করে ফেলি, অনেকে ডেট হলে কনফিউজড হয়ে যান। আপনি যদি অতীতে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন এবং ওই অ্যাপ্লিকেশনে যদি 18,600 আপনি মিট করে থাকেন, তাহলে আপনার জন্য এই 18,600টাই হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনার জন্য 29,000 যে রিকোয়ারমেন্ট যেটা আছে ওইটা আপনার জন্য প্রযোজ্য না। শোনা যাচ্ছে না জন্য খুবই সিম্পল ভাবে এবং ক্লিয়ারলি আপনি বুঝিয়ে দিলেন সাহেব। আমাদের একজন কলার লাইনে আছেন, আমি কলটি নিয়ে নিই। জি, আপনি কি আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হ্যাঁ, সলিসিটরের সঙ্গে আপনি কথা বলছেন, আপনি প্রশ্ন বলেন, আপনার কোয়েশ্চনটা কি? আপনার প্রশ্নটি বলুন আপু। আমি এখন বলতাম চাইছিলাম, আমি kita 2009 kita লাইফিন দ্য একে টেস্ট দিছিলাম, দিয়া ইনফিনিট লিভান ছিলাম। অনেক আমি চাইছিলাম যে করতাম ব্রিটিশ পাসপোর্টের লাগে B1 টেস্ট করিয়া ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করতাম চাইছিলাম। তো অনেক দেখা যায় কারণ আমি দিলাম লাইফিন দ্য একে টেস্ট, অনেক এখান দেখা যায় তার N311 ইসরায়েল সার্টিফিকেট। এরকম কোনো অপশন ছিল নাকি? না, ধন্যবাদ আপনার কোয়েশ্চনে লাগি। 2009 আপনি অনেক আগে অ্যাপ্লিকেশন করছেন। আই থিঙ্ক 2012 এর পরে লাইফ ইন দ্য ইউকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনার লাইফ ইন দ্য ইউকে, আমার মনে হয় না তখনকার সময় আপনারা লাইফ ইন দ্য ইউকে দিসলা। আপনি আমার যতটুকু ধারণা, আপনারা লাইফ ইন দ্য ইউকে না দিয়া তখন অ্যাপ্লিকেশন করছেন, তখন সেটেলমেন্টের রুলস আছে ডিফারেন্ট। এটা পরবর্তীতে ইন্ট্রোডিউস করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি এখন আপনার ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করতে হয়, আপনার লাইফ ইন দ্য ইউকে এবং B1 দুটোই পাস করা লাগবে। জয় লাগবে, জয়।
2005 ni life in the ek test arambo hoisi I think from 2012. Just give me 1 second. Let me check. আমার যে এই সার্টিফিকেট হইতো না নি জি না, আপনার যদি লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট না থাকে তাহলে আপনার ইসল দিয়া হইতো না, বুঝছেন না? লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট ছাড়া আর কোনো অপশন নাই নি? জি না, অপশন নাই না। অনলি অপশন আছে যদি আপনি কোনো মেডিকেল থাকে, আপনার মেডিকেলের লাগে আপনি করতে পারবেন না, আপনার কোনো কোনো শারীরিক সমস্যা আছে যেটার লাগে আপনার করার আপনি পারবেন না, তখন গিয়ে আপনার মেডিকেল এক্সামশন পাইতে পারবেন। আর আপনার এগুলো 2000 হইলে কত কবে কইছেন? 2009 মোস্ট লাইকলি আপনার লাইফ ইন দ্য ইউকে দিয়া করছেন, বা আপনি একটু চেক করে দেখো আপনার লাইফ ইন দ্য ইউকে গড়ো আসেনি। ওকে, 2009 এর ইগুতে আমি সার্টিফিকেট না করলাম, এগুলো লেখা টাইম ঠিক আছে। আপনার তো কাকা এগুলো যদি ইসোল সার্টিফিকেট হয় 2009 হইলে সম্ভবত আপনার লাইফ ইন দ্য ইউকে আছে। লাইফ ইন দ্য ইউকে হইলে আপনি তখন আপনার লাইফ ইন দ্য ইউকে তুকাইয়া বাহরো কা, কারণ আপনার কাছে টাকার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে ইসোল দিয়ে হইতো না, আপনার লাইফ ইন দ্য ইউকে লাগবে। লাইফ ইন দ্য ইউকে যে ইসোলও আছে, লাইফ ইন দ্য ইউকেও আছে, আই থিংক সো, বুঝছেন? দুইটাই ছিল। তো ঠিক আছে, আপনি একজনের সঙ্গে আপনি সরাসরি নিয়ে আপনি কনসাল্ট করেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ভালো থাকবেন। সাহেব, আমাদের আরেকজন কল লাইনে আছেন, কন্টিনিউ। যে ভাই কি আছে লাইনে, প্লিজ প্রশ্নটি করুন। শাফি ভাই, আসসালামু আলাইকুম। জি সাহেব, শুনছেন কেমন? শাফি ভাই, আমি আপনার একজন ফুরান ক্লায়েন্ট, তো আমি একজন স্কিল ওয়ার্কার, বুঝছেন নি? তো আমি এই দেশে স্কিল ওয়ার্কার হিসেবে আছি লাস্ট 3 ইয়ার। আমার ওয়াইফ আছে, একজন বেবিও আছেন। তো আমার ওয়াইফে আগে জব করতা, বাট আমার চেঞ্জ অফ সার্কামস্টেন্স ও বাদে আমার ডায়াবেটিস হাই প্লাস প্রেগনেন্ট আবার হইছেন, অলরেডি আমরা একটা বেবি আছে। আমি আমার ওয়াইফের চেঞ্জ অফ সার্কামস্টেন্স লাগি অ্যাপ্লাই করলাম সাথী ভাই, আর জিনিসটা হলো NRPF সামথিং রিমুভাল লাগি। তো আজকে রেজাল্ট আইছে, তারা একটা রিফিউজ করিয়া দিলাইছে। আমি তারা সব প্রমাণ লাইক আমার একটা মিনিট ভাইয়া। সো আপনি ওই লাগি স্কিল ওয়ার্কার, আপনার ওয়াইফ ওই লাগি ডিপেন্ডেন্ট, আপনারা নো আপনার পাবলিক ফান্ড রেস্ট্রিকশন ওটা রিমুভ করার অ্যাপ্লিকেশন করছেন? আপনার এটা একটা রং অ্যাপ্লিকেশন করছেন ভাইয়া। আপনার এই সিচুয়েশন আপনার যে ক্যাটাগরিতে আছেন, ইউ শুডন্ট মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর রিমুভিং দ্যাট রেস্ট্রিকশন, বুঝছেন? ওকে, সো কিটা আউটকাম কিটা হইছে ভাইয়া, কইবানি? রিজেক্টেড। কারণ হইলো ভাইয়া, আমি লোন নিছিলাম, বুঝছেন নি ভাইয়া, 2-3টা লোন নিছিলাম, বাট ব্যাংক থেকেও কিছু পয়সা তুলছিলাম। তো ওগুলো আমার ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিস আসলাম, বুঝছেন নি? ও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকায় আমি ও চ্যাটজিপিটির হেল্প নিছিলাম। তো চ্যাটজিপিটি হইয়া দিছিল যে আমরা ট্রাই করতাম। তো আমি ট্রাই করার পরে ভাইয়া তারা অনেক সময় আমরা হয়েছে তারা আমরা লাগি সরি ফিল করে, বাট তারা পারতো না বা চেঞ্জ অফ সার্কামস্টেন্স করতো, রিমুভ করতো। তো আমি আবার তাই রিকোয়েস্ট করছিলাম। তো তারা এখন আজকে আবার একটা ডিসিশন দিছে যে আচ্ছা আমরা আবার তোমার একটা রিকনসিডার করবো। তো আমি বুঝলাম না শাফি ভাই, এটা খুব রেয়ার নেই ভাই। ভাইয়া ধন্যবাদ আপনার কোয়েশ্চনের লাগে। আমি একটু সিম্পলিফাই করে দিই। আপনারা যে ক্যাটাগরিতে আছেন, এই ক্যাটাগরিতে আসলে তারা ইলান রেস্ট্রিকশন রিমুভ করিয়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি দিয়েও থাকে, ইন ফিউচারে আপনার প্রবলেম হইব, বুঝছেন না? বিকজ আপনার এইগুলো ওয়ান অফ দ্য কন্ডিশন হইল কি ইউ ক্যান হ্যাভ অ্যাক্সেস টু পাবলিক ফান্ড, বুঝছেন না? সো আপনারা বেটার হইল কি এটা রিমুভ না হওয়া, অনেস্টলি স্পিকিং, ফর ফিউচার। বাট আপনারা এটা করাটা আমার মনে হয় না যুক্তি কইছে, বা এটা আদৌ দিব, এটা আমার মনে হয় না। বুঝছি স্যার ভাই, আমরা স্টপ হওয়া উচিত নানি? জি, আমি মনে করি ওখানে স্টপ হওয়া উচিত। আমার উদ্দেশ্য তো এদেশে আইল একটা নেওয়া, তো আপনি আসলে বুঝছেন কি বলতে চাচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা কমিউনিটি ভাই অনেকে মানে আমরা হয়তো ট্রাই করিয়া দেখো দেওয়া না তা বুঝানি ভাই, ও তার লাগে অ্যাপ্লাই করছিলাম। জি, আমার মনে হয় না এটা মাই ওপিনিয়ন হইল কি এটা রং অ্যাপ্লিকেশন। মাই ওপিনিয়ন হইল কি আপনারা ভবিষ্যতে প্রবলেম হইব। আপনি যে ক্যাটাগরিতে আছেন, এটা তো যদি আপনি হিউম্যান রাইটস কোনো আপনার লিভ টু রিমেইন হইতো, আই উড সে গো ফর ইট।
But এই সিচুয়েশনে এই ক্যাটাগরি it shouldn't be going ahead with any restriction removing application. Okay. Thank you ভাই। থ্যাংক ইউ ভাই। অনেক ধন্যবাদ ভাই। একটা কল নি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, কি আছেন লাইনে? আপনি প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, জি ভাই, ভালো আছেন? আপনি প্রশ্নটি করুন, আমরা শুনছি। জি ভাই, আমি আসলে আমার বন্ধুর কথা বলতেছি। আমার বন্ধুটা মিডল ইস্ট থেকে দেশে আসছে, কথা বলছেন? উনি এখানে আসার পরে এসএলএম করছিল। এসএলএম করার পরে মোট লেবার কোর্ট থেকে তারা একটা ডিসিশন দিয়েছিল 1 বছরের লিভ রিমান্ড আছে কোর্ট থেকে। 1 বছর পরে যখন উনি বিষয়ের জন্য আবার অ্যাপ্লাই করছে, তারা রিফিউজ করে দিচ্ছে। ওকে, রিফিউজ করার পরে এরপর সে আবার অ্যাপ্লাই করছে, বলছে যে ওখান থেকে রিফিউজ করছে, বলতেছে তুমি এই গ্রাউন্ডে নতুন কিছু দিয়ে তুমি অ্যাপ্লাই করো। তো আবার ও নতুন কিছু এভিডেন্স দিয়ে, মেডিকেল গ্রাউন্ডের কিছু এভিডেন্স দিয়ে এবং প্লাস আপনার মডার্ন ফ্লেভারেশন আগের কেসগুলো আবার মাস ইমানদার এবং আপনার মডার্ন ফ্লেভারি বিষয়ের জন্য আবার আবেদন করছে আর কি, ওই গ্রাউন্ড গুলো দিয়ে। তো এই ক্ষেত্রে ওর প্রায় এখান দিয়ে 5.5 মাস হয়ে গেছে, এখনো কোনো রেজাল্ট জানাচ্ছে না। এখন এটা কতদিন লাগতে পারে বা কি আসলে বিষয় একটু জানতেন প্লিজ। সাহেব, এই বিষয়ে কত সময় লাগতে পারে ভাইয়ের কোশ্চেন প্লিজ? ভাই আপনি একটু যদি সামারাইজ করতেন কোশ্চেনটা প্লিজ। কোশ্চেনটা এত লম্বা ভাই, আপনি যদি কোশ্চেন একটু হিস্ট্রি না বলে এখন আসলে আপনার কোশ্চেনটা কি আমি সত্যি আমি বুঝি নাই। কারণ আবার একটু বলেন আপনার কোশ্চেন বলেন, ডিটেইলস না। আচ্ছা, কোশ্চেনটা হলো ও ডিশের জন্য অ্যাপ্লাই করছে আপনার মডার্ন ফ্লেভারি এবং প্লাস রাইটে যাইতে আপনার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দিচ্ছে না বা আসতেছে না। কতদিন লাগতে পারে? মডার্ন ফ্লেভারিতে অ্যাপ্লাই করেছে, এটার 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপডেট নাই। নরমালি কত সময় লাগে, এটি তার প্রশ্ন। সাহেব, ধন্যবাদ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। মডার্ন স্লেভারির এটা কোনো টাইম ফ্রেম বলা খুবই কঠিন। এটা কি আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনি যখন কোনো মডার্ন স্লেভারি অ্যাপ্লিকেশন করলেন, এখানে 2-3টা এলিমেন্ট চলে আসে। একটা হচ্ছে ইমিগ্রেশনের আপনার সিভিল প্রসিজারের ভিতরে পড়ে, আরেকটা হচ্ছে ক্রিমিনাল প্রসিজারের পড়ে। তখন ক্রিমিনাল প্রসিজারে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন কনক্লুসিভলি কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আপনার মডার্ন স্লেভারির ডিসিশন দিতে পারবে না। তাদেরকে প্রথমে ওইটা আপনার ক্রিমিনাল লতে দেখতে হবে এটা মডার্ন স্লেভারি হয়েছে কিনা। ওয়ান্স এটা যখন তারা পেয়ে যাবে, তখন আপনার দে উইল মেক এ ডিসিশন আপনার ওই অ্যাপ্লিকেশনে, তখন তারা ডিসিশনটা নিবে। এখানে 2টা জিনিস। আরেকটা জিনিস কাজ করে কি, তারা হয়তো এখানে কনসিডার করবে যদি বেশি অতিরিক্ত সময় দেয়, সেই ক্ষেত্রে হয়তো তারা টেম্পোরারি একটা লিভ দিতে পারে। এটা 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, 3 মাসেরও হতে পারে। এটা ডিপেন্ড করে তাদের ইনভেস্টিগেশন কোন পর্যায়ে আছে এবং এটা কতটুকু সময় লাগবে। যদি ইনভেস্টিগেশন তারা মনে করে তাড়াতাড়ি করতে পারবে, সেই ক্ষেত্রে তারা আপনার এটা অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখবে এবং দে উইল মেক এ ডিসিশন as soon as তারা ওই আপনার ক্রাউন প্রসিকিউশনের যে আপনার যে জিনিসগুলো আছে ইনভেস্টিগেশনের ব্যাপার, পুলিশের যে ক্রাউন প্রসিকিউশন না, পুলিশের যে ইনভেস্টিগেশনের ব্যাপারগুলো আছে এটা প্রসিড করতে পারবে কিনা, এইটার উপর ডিপেন্ড করে তারা ডিসিশনটা দিবে। ওকে ভাই, এটা সময় লাগবে। ওকে ভাই, তাহলে থ্যাংক ইউ। না জি, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভাই, বাই বাই। জি সাহেব, আমি আসলে দর্শক আমরা আজকের টপিকটা হচ্ছে যে আপনারা ইউকেতে স্পাউস ভিসায় ইনকাম রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল করবেন সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের অনেক ইমিগ্রেশন রিলেভেন্ট অনেক কোশ্চেন আছে, অনেক কলারের অনেক প্রশ্ন পাচ্ছি, আমরা সেগুলোর আনসার করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে আমাদের কমেন্টেও সাহেব একটু আপনার অনুমতি নিয়ে আমাদের কমেন্টগুলোকে একটু অ্যাটেন্ড করতে হবে। আমাদের একজন ভাই উনি প্রশ্ন করেছেন, আমি এসাইলাম করেছি, আমার ফাইনাল ইন্টারভিউ 40 দিন হয়ে গেছে, তারা বলেছিল আবার ডাকবে কিন্তু এখনো ডাকিনি, এখন আমার করণীয় কি? আমি রাজনৈতিক এসাইলাম করেছি কিন্তু আমার নামে কোনো মামলা নেই, এটা কোনো প্রবলেম নাকি? সাহেব, আসলে ওনার মামলা নেই, রাজনৈতিক গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন, ওনাকে সেকেন্ড ইন্টারভিউর জন্য ডাকার কথা, এখনো ডাকেন নাই, 40 দিন হয়ে গেছে। ওনার জন্য আপনার আসলে 2-3টা পয়েন্ট উনি আসলে চাচ্ছে যে ডাকে নাই কেন, কবে ডাকতে পারে, নাম্বার 2 মামলা না থাকলে কোনো সমস্যা হবে কিনা বা ওনার অ্যাপ্লিকেশন উইক হবে কিনা।
ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য ভাইয়া। এখন যেটা হয়েছে আপনার অ্যাসাইলামে তারা এক্সপার্টাইট করতেছে, সো আপনার মোস্ট লাইকলি ইউ রিসিভ আপনার জানি না কতদিন হয়েছে, উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আপনাকে ডাকা হবে সেকেন্ড ইন্টারভিউর জন্য। সো আমি মনে করি এটা খুব দ্রুত করতেছে, এখন এটা এক্সপার্টাইট করতেছে তারা। সেকেন্ড যেটা হচ্ছে মামলা না থাকলে আপনার অ্যাসাইলাম হবে কিনা। এখন মামলা নট নেসেসারিলি ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট মামলা শো করে যে আপনার এখানে প্রসিকিউশনের সম্ভাবনা আছে, বা মামলা ছাড়াও যদি আপনি দেখাতে পারেন আপনার দেশে গেলে আপনার জীবনের ঝুঁকি আছে, আপনাকে জেলে পুরে দিবে, আপনি জেলে থাকতে হবে, আপনি প্রসিকিউটের শিকার হবেন, টর্চারের শিকার হবেন, হিউম্যানিটেরিয়ান ইল ট্রিটমেন্টের শিকার হবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাসাইলাম সাকসেসফুল হতে পারে। সো অনেকে মনে করেন যে আমাদের মামলা নাই, হবে না, বাট নট নেসেসারিলি দ্য কেস। মামলা থাকলে ভালো, যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনার সত্যিকার অর্থে মামলা আছে, আপনার প্রসিকিউশন হচ্ছেন, সরকার এখানে আনউইলিং টু প্রোটেক্ট ইউ, আপনার সরকারের মাধ্যমে আপনি টর্চারের সম্মুখীন হবেন, এই ধরনের সিচুয়েশনে আপনার অ্যাসাইলাম তারা অ্যাকসেপ্ট করে। সো আপনার যদি অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে, এই ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনার প্রসিকিউশনের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার অ্যাসাইলাম সাকসেসফুল হতে পারে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া শোনা যাচ্ছে না। অনেক ধন্যবাদ সাহেব। আমাদের আমি কমেন্টগুলো হয়তো নিচ্ছি, অনেকে অনেকক্ষণ থেকে ওয়েট করছেন, আমি একটু কমেন্টগুলো টাচ করি প্লিজ সাহেব, তারপরে আমরা টপিকে যাব কুইকলি। আমাদের কিছু কল আছে, আমি কলটা নিয়ে নিই। হ্যালো ভাই, কি আছে লাইনে? প্লিজ প্রশ্নটি করুন। হ্যালো, জি প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম শাফিল ভাই। শাফিল ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমার বিএনপির অ্যাসাইলাম ছিল, তো অ্যাসাইলামটা ডিফিউজ হয়ে যায় 2017 সালে। তারপর আমি এই বছরের জানুয়ারিতে ফার্দার সাবমিশন করি, আর আমার 2020 সালে ছিল মডার্ন স্লেভারি কেস। তো এই বছরের জুলাইতে আমার মডার্ন স্লেভারি কেসে আমার 1 বছরের ভিসা ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে। তো এখন আমি জানতে চাচ্ছি যে আমি হোম অফিসের যে অ্যাকোমোডেশনে আছি এখন পর্যন্ত, গ্রান্ট হওয়ার পর 6 মাস হয়ে গেছে, আমার স্প্যান কার্ড সবকিছু ঠিক আছে, মানে সবকিছু চলমান আছে। তো এখন আমার ফার্দার সাবমিশনটার কি হবে, যেহেতু আমার মডার্ন স্লেভারিতে ভিসা গ্রান্ট হয়ে গেছে? যদি আপনার ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। যদি আপনার ফার্দার সাবমিশন করে থাকেন, সেক্ষেত্রে তারা এই ফার্দার সাবমিশনটা তারা কনসিডার করবে। ইভেন তো আপনার ভিসা চলে আসছে, হয়তো তারা এটা রিজেক্টও করতে পারে, অথবা আপনাকে রেফার করে বলতে পারে যে আপনার এখনো ইয়েটা আছে, আপনার লিভটা আছে। যেহেতু আপনার একটা লিভ থাকা অবস্থায় করছেন, এখানে তারা ফার্দার সাবমিশনটা কনসিডার করবে এবং কনসিডার করে দেখবে যে আপনি আদৌ অ্যাসাইলাম পাওয়ার যোগ্য কিনা। সো দুই ক্যাটাগরি এখানে এটা দেখতে পারে। যদি এটা আপনার রিজেক্ট করে আপনার ফার্দার সাবমিশন, সেক্ষেত্রে আপনার যদি ভিসা যেটা বর্তমান আছে ওইটা যদি থাকে, সেটা আপনার থাকবে, এটা ওই যেটা আছে ওইটাতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, থ্যাংক ইউ। সাহেব, আমরা একটু কমেন্টের কোশ্চেন হচ্ছে এরকম যে উনি রাইট অফ অ্যাবোর্ডে আছেন, এখন ওনার ই ভিসা করা লাগবে কিনা? খুব সিম্পল কোশ্চেন সাহেব। ধন্যবাদ আপনার কোশ্চেন। রাইট অফ অ্যাবোর্ডে আপনার ই ভিসা করা যাবে না। রাইট অফ অ্যাবোর্ড যেটা, এটা হচ্ছে কোনো ভিসা না, এটা হচ্ছে এন্টাইটেলমেন্ট। তো আপনারা রাইট অফ অ্যাবোর্ডে এসে ই ভিসা না করে আপনারা সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু আপনারা ব্রিটিশ সিটিজেন। জি, অনেক ধন্যবাদ সাহেব। তাহলে রাইট অফ অ্যাবোর্ডে যে ভাই আপনার প্রশ্নটি হচ্ছে আপনি ভিসা করতে হবে কিনা, না আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করলেই তো ভালো, তাই না? ফাইমা বেগমনি বলছেন অ্যাসাইলামরা কি জরুরি প্রয়োজনে কোনো লোন নিতে পারবেনি? আচ্ছা, তাদের ওয়ার্ক রাইট নাই, মঞ্জু টঞ্জু এইসব ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে কিনা, এটি আসলে টোটালি ফিনান্সিয়াল ফ্যাক্টর, এখানে আসলে আমাদের এক্সপার্টাইজ নাই। সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? অ্যাসাইলামে থাকলে আপনার লোন নিতে পারবেন কিনা, আমি আপনার যদি ভিসা থাকে আর ব্যাংক আপনাকে অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে তো নিতে পারেন, বাট এটা আমার এক্সপার্টিস না, বা আমরা সাধারণত এই জিনিসগুলো ডিল করি না। তো এটা নিয়ে কোনো কমেন্ট করা আমি মনে হয় না আমাদের জন্য সঠিক হবে। ধন্যবাদ আপনাকে আপনার কোয়েশ্চেনের জন্য। অনেক ধন্যবাদ সাহেব। আর আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন হচ্ছে, মাই সিস্টার কেম টু দ্য ইউকে অ্যাজ এ ভিজিটর ভিসা, হার হাজবেন্ড ইজ ইন বাংলাদেশ, she came with 2 babies. Can she claim asylum as a single mother? Husband not British. He is in Bangladesh. Also, he is in Bangladeshi. সাহেব, আমরা
আমি জানি না বোন বা ভাই আপনার কে আসলে অ্যাসাইলাম করতে পারবে কিনা এই বিষয়ে আমরা আসলে মতামত দিতে পারি না। আপনার যদি কোনো অ্যাসাইলাম করার মতো কোনো গ্রাউন্ড থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারেন। সাহেব যদি কিছু বলতে চান। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। টু বি ভেরি অনেস্ট, আপনাদের সিচুয়েশন, আপনার যদি সত্যিকার অর্থে অ্যাসাইলামের কোনো গ্রাউন্ডস না থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাসাইলাম করা সঠিক না। আপনার যদি এখানে এই ধরনের সিচুয়েশন থাকে যে আপনি দেশে গেলে আপনি টর্চারের শিকার হবেন, পারসিকিউশনের শিকার হবে, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। বাট অন্যথায় জাস্ট আপনার একটা লিভ পাওয়ার জন্য অথবা ফর দ্য সেক অফ মেকিং অ্যান অ্যাপ্লিকেশন আপনি অ্যাসাইলাম করবেন, এটা নট রাইট। এবং আমরা মনে করি আপনারা ইউ শুডন্ট রিফ্রেইন ইয়োরসেলফ ফ্রম ডুইং সাচ থিং। জি, অনেক ধন্যবাদ সাহেব। ওনার যদি কোনো উনি ডিটেলস জানেন না বা বলেননি, ওনার যদি কোনো এরকম এক্সট্রিম কোনো কারণ থাকে যার আন্ডারে উনি যার কারণে এটা এমন একটা জিনিস, এটা ভেরি সেনসিটিভ জিনিস। এটা এরকম বলা যায় আমার এটা ওনার সিচুয়েশন না। উনি যেটা চাচ্ছেন যে ইটস এ ইল অ্যাডভাইস, যেটা যে আপনি একটা আপনার অ্যাডভাইস দিবেন যেটা আপনার ইলিগাল অ্যাডভাইস। সো we shouldn't do such thing. ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাহেব। দর্শক আমরা আজকে কথা বলছি যে ইউকেতে স্পাউস আনতে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসটা লাগে সেটি আপনারা কিভাবে ফুলফিল করবেন। সাহেব, এখন যদি আমি একজন এখানে ওয়ার্কার, আমি জব করি, তো আমার স্যালারি আছে, তো আমি কিভাবে এই অ্যাপ্লিকেশন করব? আমার কি 1 বছরের ভিসা, 1 বছরের পেস্লিপ দেখাতে হবে, 1 বছরের ইনকাম দেখাতে হবে, না আসলে 29,000 ফুলফিল বা 18,600 যেটাই ফুলফিল করি আমি কিভাবে দেখাবো, যদি এখানে একটু বলতে? ধন্যবাদ মনিজন ভাই। প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কি ধরনের জব করতেছেন। এটা আপনার স্যালারিটা কি, এটা স্যালারি না ওয়েজেস না আওয়ারলি বেসিসে পাচ্ছেন, প্রথমে এটা ডিফাইন করতে হবে। যদি স্যালারি হয় সেই ক্ষেত্রে আপনাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আপনি যদি একই এমপ্লয়ারের সাথে থাকেন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এটা হচ্ছে ক্যাটাগরি এতে পড়ে 6 মান্থস ব্যাংক স্টেটমেন্টস। এখন এখানে ক্যাটাগরি এতে এটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনি যদি স্যালারিড এমপ্লয়মেন্ট হন তাহলে হচ্ছে আপনার 6 মাসের ভিতরে যে মাসে আপনি সবচেয়ে কম পেয়েছেন, যে মাসে সবচেয়ে কম স্যালারি পেয়েছেন, এটাকে 12 দিয়ে গুণ করে বাইর করতে হবে আপনার বাৎসরিক ইনকামটা কত। ফর এক্সাম্পল, আপনার যদি ধরেন আপনার 6 মাস পাইছেন 2,800 পাউন্ড করে পার মান্থ, একটা মাসে পাইছেন 2,500, এই একটা মাসের যে 2,500 টাইমস 12 হবে আপনার ক্যালকুলেশনের মেথড। এবং এই ক্ষেত্রে যদি আপনি 29,000 মিট করেন অথবা 18,600 মিট করেন, সেই ক্ষেত্রে আপনি স্যাটিসফাই করতে পারতেছেন। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে মনিজন ভাই, যদি ওয়েজেস হয় তাহলে ক্যাটাগরি এতে কিভাবে আপনি ইয়ে করবেন? আপনার আওয়ারলি রেটে যদি কেউ কাজ করে সেই ক্ষেত্রে আপনি ক্যাটাগরি এতে কিভাবে আপনি ফুলফিল করবেন? আওয়ারলি রেট সাহেব সাপ্তাহিক বেতন বা 15 দিন পর পর যে বেতন সেটি, তাই না? জি জি জি, মোস্ট অফ দেম আপনার যদি এই ধরনের সিচুয়েশন থাকে তাহলে এটা আপনার রিফ্লেক্ট করবে পে স্লিপে যে এখানে আওয়ারলি বেসিস থাকবে ওয়েজেস হিসেবে। সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশনের মেথডটা ডিফারেন্ট। আপনার হয়তো যদি একই এমপ্লয়ারের সাথে থাকেন এবং 6 মাস আপনি একই এমপ্লয়ারের সাথে থাকেন, সেই ক্ষেত্রে আপনার 6 মাসের অ্যাভারেজ করতে হবে, মানে 6 মাসের টোটাল ইনকাম যেটা টাইমস 2 দিয়ে আপনি বাইর করতে পারবেন আপনার বাৎসরিক ইনকাম কত। সো অনেকে দেখা যায় যে স্যালারি এমপ্লয়মেন্টের ওনারা যখন ক্যালকুলেশন করেন, ওনারা হয়তো আইনটা পড়েন না, সেই ক্ষেত্রে ওনারা কি করেন, পুরো স্যালারিটাকে অ্যাভারেজ হিসাব করে আপনার টাইমস 2 দিয়ে ক্যালকুলেশন করে 12 মাসের একটা হিসাব বাইর করে অ্যাপ্লিকেশন করে ফেলেন। এটা হচ্ছে ইনকারেক্ট। সো আপনাদের যদি স্যালারি বেসিস হয় সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ করতে পারবেন না, আপনার লোয়েস্ট ইনকাম রিসিভড ইন লাস্ট 6 মান্থ যেটা আসবে ওইটাকে আপনি ক্যালকুলেশন করতে হবে। আর যারা আপনার স্যালারি পান সেক্ষেত্রে আপনারা 6 মাসের অ্যাভারেজ করে টাইমস 2 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, যাতে দেখা যেতে পারে যে 12 মাসে ওনার ইনকাম কত। যদি এই ইনকামটা মিট করে ফাইন্যান্সিয়াল ইনকাম নয় সেক্ষেত্রে ওনারা স্যাটিসফাই করতেছেন। আপনাকে শোনা যাচ্ছে না মনিজন ভাই? আমাদের একজন দর্শক লাইনে আছেন। জি ভাই, আপনি কুইকলি একটু কাইন্ডলি কোশ্চেনটা করুন। সরি ভাই, আসসালামু আলাইকুম। সরি ভাই, আমি জানি সময় অনেক কম, তারপরে আমি কুইকলি আমার প্রশ্নটা শেষ করতেছি। আমার একজন বোন যিনি একটু আগে কমেন্ট করছিলেন, উনি কমেন্টটাতে ইয়ে করতে পারেন নাই, তো উনি ইয়ে বিষয়ে আসছেন ইউকে স্ট্যান্ডার্ড
ভিজিট ভিসায় আসছেন 2 বেবি নিয়ে, বুঝছেন? তো উনি হাজবেন্ডের দ্বারা বাংলাদেশের ডোমেস্টিক অ্যাবিউজের শিকার। তো উনি জানতে চাচ্ছেন উনি কি দেশে অ্যাসাইলাম করতে পারবেন, আর ওনার অ্যাসাইলাম কতটুকু যুক্তিসঙ্গত হবে। আর হাজবেন্ড ওনার সাথে নাই, হাজবেন্ড এখনো সিলেটে আছেন, বাসার সম্ভাবনাও নাই ইউকেতে। ডোমেস্টিক ভায়োলেন্স বাংলাদেশের শিকার, ইউকেতে ভিজিট ভিসা আছে, সম্ভব কিনা? জি, ধন্যবাদ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। সো এই ধরনের সিচুয়েশনে কেউ যদি সিঙ্গল মাদার হন উইথ চিলড্রেন, এখানে কিছু কেস ল আছে, যেমন এসএ বাংলাদেশের যে কেস ল, এটা হচ্ছে সিঙ্গল মাদার উইথ ইলিজিটিমেট চাইল্ড। এখানে একটু ডিফারেন্স আছে ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডে, বাট এখানে মূল বিষয়টা হচ্ছে যদি কোনো সিঙ্গল মহিলা হন, সেক্ষেত্রে উনি দেশে গেলে কতটুকু থাকতে পারবেন কিনা, কি কি সমস্যার সম্মুখীন হবেন, এই পার্টিকুলার গ্রুপ হিসাবে উনি অ্যাপ্লিকেশন হয়তো অ্যাসাইলাম করতে পারবেন। এখানে আপনার যেটা করতে হবে, এটা আপনার যদি কাইন্ডলি হোম অফিসের কান্ট্রি গাইডেন্স দেখেন, পার্টিকুলারলি ওমেন রিলেটেড, আপনি দেখতে পারবেন যে ওইখানে অনেক সিঙ্গল ওমেন নিয়ে অনেক কথা বলা হয়েছে, যে বাংলাদেশে সিঙ্গল ওমেনকে বাবি বলে সম্বোধন করা হয়, অনেক সাবজুকেশনের শিকার হন, এবং যারা আপনার শিক্ষিত চাকরিজীবী বাংলাদেশে আছেন সিঙ্গল ওমেন, তারাও অনেক সময় অনেক আপনার এটাকে কি বলে ডিসক্রিমিনেশনের শিকার হন, ওনাদের বাসা ভাড়া নিতে প্রবলেম হয়। তো এইগুলাকে আপনি সামনে রেখে যদি এইগুলা প্রমাণ করতে পারেন যে এই সমস্যা উনি সম্মুখীন হবেন, সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাসাইলামটা করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, উনি যদি দেশে জানে, এইটা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আপনি বললেন, যদি এখানে এই রকমের সম্ভাবনা থাকে যে উনি দেশে গেলে উনার হাজবেন্ড বা হাজবেন্ডের পরিবারের মাধ্যমে উনি আক্রান্ত হবেন, সেক্ষেত্রে এইটাও অ্যাসাইলামের একটা এলিমেন্ট হতে পারে। সো এইটা এই সার্কামস্ট্যান্সে হয়তো বা আপনারা অ্যাসাইলাম করতে পারেন। ধন্যবাদ আপনাকে আপনার কোয়েশ্চেনের জন্য। জি সরি বোন, আপনি এখন যুক্ত আছেন, আপনার প্রশ্নটি একটু করুন কুইকলি। আপনি এখন যুক্ত আছেন, এখন বলেন প্রশ্নটা। আমি এখন ভাইয়া লাইফ ইন দ্য ইউকে টেস্ট আর বিয়ন্ড দিতে পারতাম না, বিকজ আমার মেডিকেল প্রবলেম আছে, ডিপ্রেশন। এখন আমি ডাক্তার তো আমি কিভাবে হেল্প দিতে পারি, যেন আমি এলিজিবল না এখন হোম অফিস ও রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন লাগে। আপনি যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে পারবেন না কেন? আপনার সমস্যাটা কি একটু বলেন। আমার ডিপ্রেশন লাগে, আমি এভাবে করতে পারি না। আচ্ছা, ডিপ্রেশন আছে, এটা কি মেডিকেলি প্রুফ? আপনার ডক্টর কি এটা? আচ্ছা মনিজন ভাই, আমরা সিম্পলিফাই করে ফেলি। আপনি শুনেন বোন, আপু ফোনটা আপনার কই আমি। সো আপনার যে সমস্যা হলো ফলো করলো কি আমার কাছে লাগে আপনার লাইফ ইন দ্য ইউকে দিছো, আপনার কোনটা নেই আমার কথা। আপনি একটা কাজ করেন বোন, আপনার কমিউনিকেশন সমস্যা, আপনি কেটে আপনি আমাদের লাইভটা শুনেন, ওখানে সাউন্ডটা ক্লিয়ার। আমি এখন ডিপ্রেশনের ওষুধ খাই কি জিপিটা খেতে লাগাই মনে কিছু। জি ধন্যবাদ আপনার কোয়েশ্চন লাগে বোন, আমার কথা অনুকা আমি কই আপনারে, আপনার ফোন রাখি দোকা, আমি কইরাম আপনার আনসারটা। হ্যাঁ বোন, ওকে রাখিছেন। ওকে বোন, আপনার যে সিচুয়েশন, আপনার ফলা কো দেখুক, আপনার যদি 2009 আপনার যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করিয়া, তখন মোস্ট লাইকলি আপনার লাইফ ইন দ্য ইউকে দিছেন। সো আপনার বড় একটু চেক করুক আপনার লাইফ ইন দ্য ইউকে আছে কিনা। যদি এখান তো আপনি না পান, এটা অ্যাপ্লিকেশনও কোনো রেফারেন্স পান না, কিছু পান না, সেক্ষেত্রে আপনি আবার দেওয়া লাগতে পারে। এবং আপনার যেটা হইলে আপনার ডিপ্রেশন, আপনি আপনার জিপির লোকে যোগাযোগ করুক, জিপির হোক আপনার কোনো তারা কোনো স্টেট তারা কোনো লেটার দিবনি ওখানে হইয়া যে আপনার যে মেডিকেল কন্ডিশন আছে, এটা আপনার ডিটার করে আপনার ইংলিশ ফাস্ট না করতে বা লাইফ ইন দ্য ইউকে ফাস্ট না করতে। যদি তারা এই মেডিকেল কন্ডিশনে এটা করিয়া থাকে, সেক্ষেত্রে আপনি এক্সাম পাইবা। খালি যদি ডিপ্রেশন করিয়া আর ওষুধ খান, এটার উপরে আপনারা দিতে পারতা না। সো আপনার এখানে যদি কোনো কনসালটেন্ট ইনভলভ থাকেন, তান্তানোরও অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট। সো তান্তানোর অপিনিয়ন থাকতে হইব যে আপনার ও মেডিকেল রিজনের লাগি আপনি ইংলিশ পাস করতে পারবেন না, ওখানে আপনার করা লাগবে। অবশ্যই আপনার বয়স আমি জিজ্ঞাসি না, আপনার যদি বয়স, আমি মনে করি না আপনার বয়স 65-এর উপরে, যদি 65-এর উপরে বয়স হইয়া থাকে আপনার এনিওয়ে লাইফ ইন দ্য ইউকে লাগতো না। আমি মনে করি না আপনার 65 ইয়ার্সের উপরে বয়স। সো এই ক্ষেত্রে আপনি আপনার যে জিপি আছে তার লগে আলাপ করতে পারবেন। আপনি আপনার এটার একটা এক্সামশন ফর্ম আছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনি এক্সামশন ফর্ম পাইবা, ওটাও যদি ডাক্তারের জিজ্ঞেন, দে উইল আন্ডারস্ট্যান্ড আপনার এই সিচুয়েশনে তারা দিতে পারবা কিনা। ধন্যবাদ আপনার কোয়েশ্চেন লাগি, আশা করি উত্তরটা পাইছেন।